নমস্কার, আমি অরূপ চক্রবর্তী চলে এসেছি আমার ইউটিউব চ্যানেল অরূপ সিতে। অন্যদিন শুভ সন্ধ্যা বা সুপ্রভাত দিয়ে শুরু করি, কিন্তু আজকের দিনটা খুব শুভ বলতে পারছি না, কারণ আজকে আমরা হারালাম এই বাংলার অন্যতম এক কৃতি মানুষ, যে মানুষটিকে নিয়ে সারা বাংলা, সারা পৃথিবীতে যত বাংলা ভাষাভাষী মানুষ আছেন সবাই গর্ব অনুভব করেন। কিংবদন্তি গায়ক, কিংবদন্তি শিল্পী এবং অবশ্যই গণ আন্দোলনের কর্মী প্রতুল মুখোপাধ্যায়কে আমরা হারিয়েছি। প্রতুলদার এই চলে যাওয়া শুধু বাঙালি হিসেবে নয়, বাংলা ভাষা সারা পৃথিবীতে যে আন্তর্জাতিক মাতৃভাষা হিসেবে স্বীকৃত হয়েছে, যে ভাষায় কোটি কোটি মানুষ তার নিজের মনের ভাব প্রকাশ করেন, সেই ভাষার সম্ভবত সবচেয়ে সুমধুরতম যে শব্দচয়ন গানের মাধ্যমে, তার অন্যতম পথিকৃৎকে আজকে বাংলা এবং বাঙালি হারালো। তাই খুব শুভ সন্ধ্যা এই জাতীয় শব্দবন্ধ আসছে না। আমি কোনো রাজনৈতিক চর্চায় যাওয়ার আগে তাই প্রতুল মুখোপাধ্যায়কে প্রণাম শ্রদ্ধা জানিয়ে আজকের আমার এই এপিসোড শুরু করছি। রাজনৈতিক চর্চা বঙ্গজীবনের অবিচ্ছেদ্য অঙ্গ। সেই রাজনৈতিক চর্চায় আজকে এবং গতকাল সন্ধি থেকেই কার্যত যে শব্দবন্ধটি কার্যত শোরগোল ফেলে দিয়েছে, সেটি সিবিআইয়ের একটি চার্জশিট। ইতিমধ্যে আপনারা জেনে গিয়েছেন, কিন্তু সেটাই যাওয়ার আগে আমার একটুখানি সত্যজিৎ রায়, আরেক বাঙালির অন্যতম শ্রেষ্ঠ আইকন, একটু সত্যজিৎ রায়ের শরণাপন্ন হওয়ার কথা মনে হলো এই কারণেই, কারণ সত্যজিৎ রায় যদি আজকে বেঁচে থাকতেন, তার ফেলুদা সিরিজের এক অমর আরেক চরিত্র লালমোহন গাঙ্গুলি ওরফে জটায়ু, যার একাধিক কালজয়ী উপন্যাস, বিভিন্ন রকমের নামকরণ, সেই নামকরণ কখনো হতো সাহারায় শিহরণ, কখনো দুর্ধর্ষ দুশ্মন, এই ধরনের নামকরণের সাথে বাঙালি নিজেকে একাত্মবোধ করতে করতে আজকে যদি সত্যজিৎ রায় সত্যি সত্যি থাকতেন আমাদের মধ্যে, হয়তো তার লালমোহনবাবুর চরিত্রকে আরেকটি নতুন উপন্যাস নামাতে বলতেন, যার নামকরণ হতো সম্ভবত গোয়াল ঘরে গুতগুতি। কেন বলছি গোয়াল ঘরে গুতগুতি? ইতিমধ্যে আপনারা গতকাল থেকেই জেনে গিয়েছেন যে সিবিআই শিক্ষায় নিয়োগ দুর্নীতি নিয়ে যে চার্জশিট পেশ করেছে, সেই চার্জশিটে চাঞ্চল্যকরভাবে উঠে এসছে কয়েকটি নাম। তার মধ্যে অন্যতম নাম রাজ্যের লিডার অফ অপোজিশন, বিজেপির এ রাজ্যে কার্যত বর্তমানে মুখ, শুভেন্দু অধিকারীর ভাই দিব্যেন্দু অধিকারী, যিনি কদিন আগে পর্যন্ত বিজেপির না তৃণমূলের সাংসদ বোঝা যাচ্ছিল না, কিন্তু তারা যে বিজেপিতেই আছেন সেটা খুব পরিষ্কার ছিল। এর সাথেই নাম এসছে ভারতী ঘোষ, নাম এসছে মমতা ঠাকুর সহ আরও অনেক মানুষের। কিন্তু ইন্টারেস্টিং ডেভেলপমেন্টটা হলো যে কোন সময়ে এই সিবিআইয়ের চার্জশিটের নাম উঠে আসা। একজন রাজনীতি ছাত্র হিসেবে এই প্রশ্ন, এই কৌতূহল আমাদেরকে স্বাভাবিকভাবেই নাড়া দিচ্ছিল। তারপরে আজকের, গতকালকের পরে আজকের যে ঘটনা বলি, যেটা আপনাদের সামনে শেয়ার করতে চাইছি, তার কারণ এটা খুব রাজনৈতিক তাৎপর্য আছে। দেখুন, শুভেন্দু অধিকারী বিজেপিতে গিয়ে যে কুৎসিত ভাষায় মমতা ব্যানার্জিকে আক্রমণ করেছেন, তাতে কার্যত বাংলার মহিলাদের আক্রমণ করেছেন তিনি। শুভেন্দু অধিকারীর নেতৃত্বে বিজেপি 18 থেকে 12টা সাংসদে নেমে এসছে। যত দিন যাচ্ছে শুভেন্দুর নেতৃত্বে বিজেপির অবস্থা আরও খারাপ হচ্ছে। তাই শুভেন্দু বিজেপির মাথায় থাকলে তৃণমূলের লাভ, এ কথা বলবার অপেক্ষা রাখে না। কিন্তু তার মধ্যে দাঁড়িয়েও যে ডেভেলপমেন্টটা দেখতে পাচ্ছি, তার পিছনে কি সত্যি সত্যি 2 2 4-এর অঙ্ক, নাকি রাজনীতিতে 2 2 4-এর বদল অনেক সময় 22 হয় সেই অঙ্ক? আচ্ছা বলুন, সিবিআই তদন্ত করছে। এই নিয়োগ দুর্নীতির মামলা তো আজকের নয়, 2014 সাল থেকে এর তদন্ত চলছে, পরবর্তী সময় থেকে 2016, 17, 18, 19। সিবিআই কার অঙ্গুলি এলনে চলে, কার নিয়ন্ত্রণে চলে? নরেন্দ্র মোদী, অমিত শাহ। বিজেপির নেতারা প্রায়ই বলেন যে সিবিআইকে বলবো, এর পরের দিন ওকে গ্রেপ্তার করবে, সিবিআই ওকে অ্যারেস্ট করবে, অমুক করবে সেন্ট্রাল এজেন্সি। এই তথ্যগুলো বিজেপির নেতারাই প্রতিনিয়ত মিডিয়ায় হুঙ্কার দেন। অর্থাৎ সিবিআই কি করে না করে সেটা কার্যত বিজেপি নেতারাই ঠিক করে দেন। তাহলে গতকাল সন্ধেবেলা যখন সমস্ত বাংলার সংবাদ মাধ্যম এই তথ্যগুলো পেল যে সিবিআই চার্জশিটে নাম ঢুকে গেছে, অন্তর্ভুক্ত হয়ে গেছে দিব্যেন্দু অধিকারীর,
কাদের অঙ্গুলি হেলনে এই ঘটনাগুলো ঘটানো হলো? এটা বুঝতে কোনো রাজনৈতিক পণ্ডিত হতে হয় না যে সিবিআই কার্যত কোনো না কোনো নির্দেশিকা পেয়েছে বলেই অঙ্গুলি হেলনের মাধ্যমে এই নামগুলো সম্ভবত অন্তর্ভুক্ত হয়েছে এবং মিডিয়ার কাছে এসছে। এবার দেখুন, সিবিআই এর ওপর তো মমতা ব্যানার্জির কন্ট্রোল নেই, না সিবিআই এর ওপর অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কন্ট্রোল রয়েছে। তাহলে খুব সহজ অঙ্কে সিবিআইকে যারা নিয়ন্ত্রণ করতে পারে তারাই কি শুভেন্দু অধিকারীর ভাইয়ের নামটা দিয়েছেন? কেন এই প্রশ্ন উঠছে? কারণ আমরা জানি গত পরশুদিন শুভেন্দু অধিকারী সকালবেলা দিল্লিতে গিয়েছিলেন ফ্লাইটে, আবার বিকেলের ফ্লাইটে তিনি ফিরে এসছেন, দুপুর 3:40 ফ্লাইটে তিনি ব্যাক করে এসছেন, আবার বিকেলের মধ্যে কলকাতায় ঢুকে গিয়েছেন। জনান্তিকে বলছেন শুভেন্দুর ঘনিষ্ঠ বৃত্তের লোকেরা, তিনি নাকি বলে গিয়েছিলেন যে আমি দিল্লিতে যাচ্ছি সভাপতির দায়িত্ব ঠিক করার জন্য, যদি আমি নাও হই আমার পছন্দের লোক সভাপতি হবে। তো বিফল মনরথ শুভেন্দু নাকি সফল হয়ে শুভেন্দু ফিরে এসেছেন আমরা জানি না, কিন্তু একথা পরিষ্কার যে শুভেন্দু দিল্লি দৌত্যের পরই আচমকা দেখা গেল যে সিবিআই এর চার্জশিটে শুভেন্দু অধিকারীর ভাইয়ের নাম ইনক্লুডেড হিসেবে সংবাদ মাধ্যমের সামনে চলে এলো। এই অবধি একটা রাজনৈতিক অঙ্ক দুয়ে দুয়ে চার করার চেষ্টা করছিলেন রাজ্যের আপামর সাধারণ মানুষ। দুয়ে দুয়ে যখন চার করার চেষ্টা করছিলেন রাজ্যের আপামর রাজ্যবাসী, তাতে কার্যত আগুনে ঘৃতাহুতি দিলেন বর্তমানে বিজেপির রাজ্যের অন্যতম যিনি নেতা জগন্নাথ চট্টোপাধ্যায়, তার একটি ফেসবুক পোস্ট। জগন্নাথবাবু যে সুকান্ত মজুমদারের দিকে ইনক্লাইন্ড সে কথা বলাই বাহুল্য, এবং জগন্নাথবাবু যে শুভেন্দু অধিকারীর পক্ষে খুব একটা মানুষ সেটাও নন। জগন্নাথ চট্টোপাধ্যায়ের পোস্ট ভীষণ ইন্টারেস্টিং। তিনি ফেসবুকে পোস্ট করলেন, দুর্নীতি যেই করে থাকুক রেয়াত কাউকে করা হবে না, অর্থাৎ শুভেন্দু অধিকারীর ভাই দুর্নীতি করেছে এবং রেয়াত হবে না। বার্তা কখন এলো? বার্তা এলো সেই সময় যখন বিজেপির রাজ্য সভাপতির দৌড়ে কার্যত টাগ অফ ওয়ার চলছে, কে বিজেপির রাজ্য সভাপতি হবে সেই নিয়ে কার্যত তুলকালাম চলছে, সেই সময় এই বার্তা এলো। তারপরের লেটেস্ট ডেভেলপমেন্ট আপনাদের জানিয়ে রাখি, আইনি নোটিশ পাঠিয়েছেন দিব্যেন্দু অধিকারী। সেই আইনি নোটিশ পেয়ে নাকি শোনা যাচ্ছে যে জগন্নাথ চট্টোপাধ্যায় তার সেই ফেসবুক পোস্টটি ভেরিফাইড প্রোফাইল থেকে সরিয়ে দিয়েছেন। এ কথা সত্য, কারণ এখন এই মুহূর্তে জগন্নাথ চট্টোপাধ্যায়ের প্রোফাইলে গেলে সেই পোস্ট দেখা যাচ্ছে না। তাহলে জগন্নাথবাবু পোস্টটি করেছিলেনই বা কেন, আর সরিয়ে দিলেনই বা কেন? বিজেপির অন্তর্মহলে কান পাতলেই যেটা শোনা যাচ্ছে, আমি যে সত্যজিৎ রায়ের কথা বলে শুরু করেছিলাম, যদি লালমোহনবাবু বেঁচে থাকতেন আজকে হয়তো নতুন উপন্যাস লিখতেন যার নাম হতো গোয়াল ঘরে গুতগুতি। আমি জানি না, আজকে এখন আমার শেষ এই ভিডিওর অন্তিম লগ্নে এসে আমার মনে পড়ছে বাংলার আরেকজন কালজয়ী সাহিত্যিকের কথা, তার নাম শীর্ষেন্দু মুখোপাধ্যায়। শীর্ষেন্দুবাবুর একদম প্রথম দিককার যে অদ্ভুতুরে সিরিজের গল্পগুলো লিখতেন শীর্ষেন্দুবাবু, ছোটদের জন্য যে উপন্যাসগুলো লিখতেন, যেগুলো সারা সময় আমাদের ছোটবেলাটা জুড়ে রয়ে গিয়েছে, তার অন্যতম শ্রেষ্ঠ উপন্যাস ছিল মনোজদের অদ্ভুত বাড়ি। সেই মনোজদের অদ্ভুত বাড়িতে একজন ক্যারেক্টার ছিল যিনি অনুসন্ধিৎসু মন নিয়ে সব কিছু খুঁজে বেড়াতেন। তার একটা ফেমাস ডায়ালগ ছিল মনোজদের অদ্ভুত বাড়ির, সেই সংলাপটি ছিল, গন্ধটা খুব সন্দেহজনক। আজকে বিজেপির রাজ্য দপ্তর, বিজেপির রাজ্যের নেতাদের কাণ্ডকারখানা দেখে সত্যি সত্যি বঙ্গের যে রাজনীতির ছাত্র হিসেবে আমাদের সকলেরই মনে হওয়াটা কি অস্বাভাবিক? যে আর যাই হোক, মুরলীধর সেনের অন্দরমহলে গন্ধটা কিন্তু সত্যিই সন্দেহজনক। এই বিজেপি শুভেন্দু বনাম সুকান্ত, শুভেন্দু বনাম জগন্নাথ, শুভেন্দু বনাম দিলীপের দ্বন্দ্বে দীর্ণ বিজেপি, তারা কি আদৌ পারবে 2026-এ মমতা ব্যানার্জির দলকে কোনো রকম টক্কর দিতে? নাকি ভোটের আগেই কার্যত ময়দান ছেড়ে পাত্তারি গুটোতে হবে? কারণ শুভেন্দু অধিকারী তো তৃণমূলের সাথে পরে লড়াই করবেন, আগে নিজের ঘরে লড়াই করতে ব্যস্ত থেকে শুভেন্দু অধিকারীর যে অবস্থা হচ্ছে, আজকে কার্যত নিজের ঘরে আগুন লেগে গিয়ে বিজেপির যে অবস্থা হয়েছে, এটা একটা জিনিসই প্রমাণ করছে, এই গোয়াল ঘরে গুতগুতি এখনই বন্ধ হওয়ার কোনো আশু সম্ভাবনা তো বাংলার মানুষ দেখছেই না। উল্টে আগামী দিন এই গুতগুতি, এই অন্তর্কোন্দল বাড়বে এবং শুভেন্দু অধিকারীর নেতৃত্ব যে বিজেপির মধ্যেই আর প্রশ্নাতীত নয়, সেটা যে চ্যালেঞ্জের মুখে, এই চাপানুতর সেটাকে কার্যত পরিষ্কার করে দিল। এবং সিবিআই
চার্জশিটে নাম ঢোকা, সংবাদ মাধ্যমের কর্মীদের কাছে সেই বার্তা পৌঁছে যাওয়া এবং সাথে সাথে সমস্ত সংবাদ মাধ্যমে সেই খবর ফ্লাশ করা একটাই জিনিস প্রমাণ করছে, বিজেপির অভ্যন্তরে অশান্তির আগুন কিন্তু বড় প্রবলভাবেই লেগেছে। এবং এই আগুনের রেস, অনেকে তৃণমূলের মধ্যে সমীকরণ নিয়ে অনেক আলোচনা করেন, কিন্তু তৃণমূলের মধ্যে যেই সমীকরণই থাকুক, তৃণমূলের বিজয় রথ কিন্তু থামানো যাচ্ছে না। সদ্য উপনির্বাচনে 6-0, তার আগে 4-0, এবং এভাবেই যদি চলে আগামী 2026 মমতা বন্দ্যোপাধ্যায় যে 250-র বেশি আসন নিয়ে চতুর্থবারের মতো ক্ষমতায় আসছেন, সেটা কিন্তু কার্যত এক প্রকার নিশ্চিত। এবং বিজেপি বোধহয় আগামী নির্বাচনটা ওয়াক ওভার দিতে চলেছে। আমাদের সামগ্রিক রাজনৈতিক প্রেক্ষিত বিচার করে অন্তত সাদা চোখে এটুকুই মনে হচ্ছে। এই তথ্যগুলো রাজনীতির ছাত্র হিসেবে মনে হলো আপনাদের সাথে শেয়ার করা উচিত। তার সাথে সাথে আজকে সত্যি আমাদের যন্ত্রণারও দিন। প্রতুলদাকে আমরা হারিয়েছি। প্রতুল মুখোপাধ্যায়ের আত্মার শান্তি কামনা করছি। তার পরিজনের প্রতি আমরা সবাই শোকসন্তপ্ত হৃদয়ে তার পরিজনের পাশে রয়েছি। আশা রাখব আপনাদের যদি এই এপিসোডটি পছন্দ হয়ে থাকে, অবশ্যই এই এপিসোডটিকে লাইক, শেয়ার এবং বন্ধুদের সাথে কথা বলে সাবস্ক্রাইব করে দিতে বলবেন। ভালো থাকুন সবাই। আগামী দিন আবার কোনো নতুন পর্ব নিয়ে আপনাদের সাথে দেখা হবে। ততক্ষণ পর্যন্ত শুভরাত্রি সবাইকে। নমস্কার।